আর এমনি ফটো সাংবাদিক যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের কাজ শেষ হলে যদি আপনারা টাকা ছেড়ে দেন তাহলে আমরা একটু সুশৃঙ্খলভাবে কাজটি করতে পারি। আমি খুব বেশি সময় নেব না, আশা করি আপনারা সেই ঠিক করতে আমি দাঁড়ায় বলবো বক্তব্য, আমি আমার মতো বলবো, আপনার কথা বলবো। আমি নারায়ণগঞ্জের যে সমস্ত সিনিয়র সাংবাদিক ভাই আছেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আমাদের পক্ষে সব সাংবাদিকদেরকে এখানে অনেক ঢাকা থেকে আগত বিভিন্ন চ্যানেলে প্রখ্যাত সাংবাদিকরা চেয়ারে বসা আছেন। আমার মনে হয় যে আপনারা যদি দয়া করে ওনাদেরকে মেহমান ভেবে ওনাদেরকে একটু সম্মান দেন এবং এই সম্মানটা শান্তিপূর্ণ করা দেন। আমাদের কোনো কর্মীর সামনে আসবে না, আপনারা একটু দয়া করে সহযোগিতা করেন। একটু দয়া করে আমি যেটা মনে করছি যে এখানে ইলেকট্রনিক মিডিয়া দুটো হয়ে গেছে, একটা পা এদিকে আরেকটা পা পিছনে। আমি সাইড দেখতে পাচ্ছি যে বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেলগুলি পিছন দিকে আছেন, এদিকে অল্প কিছু আছেন, হ্যাঁ বাইরে আছেন, ডাইনাও আছেন। পিছনে যদি চালা করে না পারে তাহলে তো সমস্যা। একটু যদি দয়া করে একটু ব্যবস্থা করে দেয়। আমি ওই তাড়াহুড়া করে প্রেস কনফারেন্স করা, তো কিছুটা হয়তো আমরা সুন্দরভাবে বুঝতে পারিনি। আর যিনি এটা সবসময় করেন আমাদের এই কাজটা, আমাদের শাহ নিজাম, উনি নিজে করোনায় খুব ইফেক্টিভ। আবার ওনার শ্বশুর মারা গেছেন, তারপরে যে দেখতে আমাদের ছাত্রলীগের আগে ওনার মেয়ে ছোট বাচ্চাটাও হাসপাতালে আছে। তাছাড়া আমাদের কর্মীদের মধ্যে একটা বিপদ শোকের ছায়া আছে যে গতকাল আমাদের ছাত্রলীগের কিছুদিন আগে যে সাধারণ সম্পাদক ছিল আমাদের অত্যন্ত আদরের সুজন মারা গেছেন। তো এই সব কিছু মিলিয়েই আমরা একটা মানসিক বিপর্যস্তের মধ্যে আছি। সেই কারণে আমরা সবাই ঠিক মতো বসতে দিতে পারছি না। আমাদের নারায়ণগঞ্জে যারা আছে তাদের কাছে একটা অনুরোধ থাকবে
বিশেষ করে ঢাকার থেকে যারা এসেছেন তাদেরকে আমরা একটা সম্মান দেখাতে পারি, এইটুকু আমরা আমাদের নারায়ণগঞ্জের যে ঐতিহ্যটা এটা বজায় রাখতে পারি। এই বাম দিকের গেটটা বন্ধ করে দেবো, একটা দিনে কর্মী দিকে থাকো না, জুয়েল যাও তো বাম দিকে গেট বন্ধ, ক্যামেরার সামনে গেল বাম দিকের গেট একদম বন্ধ। এই আমার কিছু শ্রমিক থেকে নেতৃত্ব আমার পিছনে একটা ব্যানার আছে, ব্যানারের সামনে দাঁড়াবেন, ব্যানার ছাড়েন সবাই, আমাদের সব কিছু করতে বলছি ব্যানারের সামনে কেউ দাঁড়াবে না, বাস দাঁড়াবে না, কোনো সাউন্ড নাই। মানে বসার জন্য এত সম্মানিত সাংবাদিক আছেন, আপনাদের সঙ্গে পয়সা বলে আসলে পয়সা বলার অভ্যাসই আমাদের নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনারা যা বলবেন তাই শুনবো। এখান থেকে পিছন যান, এই গেটটা তো বন্ধ করতে বললাম, কে খুললো গেটটা? আসে কেন? ভাই বলি ভাইয়া একটা বিষয় মানে জি আপনার অনুমতি দিলে বলবো। আচ্ছা আমি যখন কথা বলবো, এই রিটন চুপ করে বসো, এখান থেকে কোনো সাউন্ড হবে না, হবে না, বাস হবে না। আমার আসলে বসে বলার অভ্যাস নাই, এই জন্য একটু অস্বস্তি বোধ করছি। আর যদি এই আয়োজনে কোনো ত্রুটি থাকে তার জন্য প্রথমেই আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইরা এবং বিশেষ করে ঢাকা থেকে আগত যারা এসেছেন স্বনামধন্য সাংবাদিক যারা আছেন, যারা জনগণের কথা বলেন, জনগণ কথা তুলে ধরেন, আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের গত 1-2 দিনে আমাদের উপর অনেক জমা গেছে, বিশেষ করে ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল সুজন এত অল্প বয়সে চলে গেছে, এটা আমাদের কর্মীরা এখন মেনে নিতে পারেনি। আমরা জানাজাটাও করতে পারিনি, এইটার পরেই আমরা প্রেস কনফারেন্সের পরে আমরা নিচে তার গায়েবে জানাজাটা করবো, কারণ তার লাশ ইতিমধ্যেই সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেহাই নসিব করেন। যাই হোক, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, অতি ক্ষুদ্র সামান্যতম একটা মানুষের আহ্বানে
আমি প্রেস কনফারেন্স করতে এসেছি, যদিও ওই প্রেস কনফারেন্স করা আমার কথা না, ঠিকও না। আমি ক্ষমা চেয়ে নিয়েছি নির্বাচন কমিশনের কাছে যে আমি একজন আইন প্রণেতা হয়ে আইন ভঙ্গ করাটা নিজের কাছে নিজের অপরাধী মনে হয়। তো আমি প্রথমেই মনে করতে চাই যে আজকের দিনটা হচ্ছে 10ই জানুয়ারি। এই 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতার আরেকটি অপর নাম, যাকে না হলে স্বাধীনতা হয়তো সারা জীবনের জন্য অপূর্ণ থেকে গেল। সেই স্বাধীনতার অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে বাংলার মাটিতে তার পবিত্র পা রেখে তার মায়ের কাছে তার সন্তান ফিরে এসেছিলেন, এবং সেই কারণে আমার মনে হয় এই দিনটি আজকে আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাই প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার, ৭১-এর সময় যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, যারা গণতন্ত্রের লড়াইয়ে জীবন দিয়েছেন এবং ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এই পর্যন্ত গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ে যারা সংগ্রাম করেছেন এবং যারা চলে গেছেন এবং যারা আছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমাদের জন্যই আজকে আমরা স্বাধীন পেয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশে আছি। আমি প্রথমেই বলতে চাই যে আমি একটা মাঝে মাঝে একটু বিস্মিত হই, একটু অবাক হই যে আমি কেন সাবজেক্ট ম্যাটার হব। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন যে আমি কেন সাবজেক্ট হই সবসময়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটা ছোট্ট সিটি কর্পোরেশন, মাত্র 5,16,000 না 19,000 একটা ভোট। আমার পাশে যারা নেতৃবৃন্দ আছেন তারা জানেন, সব এখানে সব নেতৃবৃন্দ আছেন যারা পদপদবীতে নেতা, অনেক বড়, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হলো এরা তৃণমূলের নেতা, রাস্তা থেকে উঠে আসা নেতা এবং ৭৫-এর 15 আগস্টের পরে আসা নেতা, যারা বঙ্গবন্ধুহীন এবং শেখ হাসিনাহীন বাংলাদেশে তারা রাজনীতি করেছেন। যাই হোক, আমি যেই কথাটি বলছিলাম যে আমার প্রেস কনফারেন্স করার কথা না, কারণ ৫,৫০,০০০ লোকের একটা ভোট আমার নির্বাচনী এলাকার মধ্যেও এটার একটা অংশ পড়ে, 10টা ওয়ার্ড পড়ে। কিন্তু আমার পাশেও আরেকটা এলাকা আছে ফতুল্লা। আমার ফতুল্লা 3টা ইউনিয়নে ভোট হচ্ছে 6 লাখের উপরে, আর 5টা ইউনিয়নে ভোট হচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি। এখানেও কিন্তু নির্বাচন হলো কয়েকদিন আগে, ইভিএমেই নির্বাচন হলো। এই নির্বাচন কেউ টেরও পেল না, আমিও গেলাম না, কথাও বললাম না, নির্বাচনও হয়ে গেল। কিন্তু এই নির্বাচনটা আসলেই জানি কেন একটা সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজনকে দিয়ে দিতে চাই। কি একটা পজিশন আমি পড়েছি আমি জানি না। বাট থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি। সব সত্য হয়তো বলতে পারবো না, এই জন্য আমার বিবেকের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এটা আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে। আমি সেই পরিবারে জন্ম নিয়েছি যেই পরিবার সত্য কথা বলে আসছে সবসময় এই নারায়ণগঞ্জের মাটিতে। আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে, যেটা আমার কাজ না। এখন যেইভাবে আমার চুপ থাকাকে কেন্দ্র করে চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কেউ দলের উল্টো দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলের সাথে হেঁটে ক্ষতি করছে। সেই কারণেই ভাবলাম যে আমার কথা বলাটা উচিত। আমি মানসিকভাবে শক একটা কারণে, সেটা হচ্ছে আপনারা জানেন, যদি আমি এখন ওই জিনিসটা চেপে যাই সেটা অসত্য কথা বলা হবে। কিছুদিন আগে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার সেই পিতা, যেই বাড়িতে আমার বায়তুল আমানে, যেই বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু তার নিজের লেখনীতে বারবার যে বাড়ির কথা বলে গেছেন, সেই বাড়িতে আমার পিতা এখানে শামসুজ্জোহা, যিনি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে চেয়ে নিজে গুলিতে আহত হয়েছিলেন, জাতির পিতার কন্যাকে মুক্ত করতে চেয়ে, এবং তার পরিবারকে বঙ্গমাতাকে এবং সহ তাদের পরিবারকে মুক্ত করতে চেয়ে। সেই পিতা, আমার মা ভাষা সৈনিক, আমার বড় ভাই নাসির ওসমান মুক্তিযোদ্ধা ছিলেন,
এবং যেদিন বিয়ে হয় সেই রাত্রেই শেখ কামাল ভাই রাতে 12:30 পর্যন্ত আমাদের বাড়িতে ছিলেন, মানে বিয়ের অনুষ্ঠানে ছিলেন। এবং সেদিন হয়তো নারায়ণগঞ্জে আসলে ইতিহাস অন্যভাবে দেখা হতো, ওনার আসার কথা ছিল। আমার সেই ভাই বিয়ের পরের দিনই, পরের রাতেই আমার মা তাকে, আমার মা যত গয়না এবং বিয়ের যে অনুষ্ঠানের গয়না সবকিছু একটা কাপড়ে বেঁধে নিয়ে দিয়েছিলেন যে প্রতিশোধ নিতে যাও। বিয়ের একদিন পরেই প্রতিশোধ নিতে গেছিলেন। আমি সেই পরিবারের সন্তান, যেই পরিবারে খন্দকার খুনি মোস্তাক, ঘৃণিত খুনি মোস্তাক ফোন করেছিল। আমার মা ফোনটা ধরেছিলেন, আমি ধরেছিলাম ফোনটা। আমার বাবাকে চাওয়া হলো। সেদিন ছিল 17ই আগস্ট। আমার বাবা প্রস্তুতি নিয়েছিলেন, 20-30টা বন্দুক জোগাড় করেছিলেন এবং পলাতক থাকা অবস্থায় জাস্ট ঘরে এসেছিলেন কিছু একটা জিনিস নেওয়ার জন্য। অনেক ছোট ছিলাম, মনে নেই। সেইখানে ঠিক সেই মুহূর্তেই আমার বাসায় ফোনটা আসে, ল্যান্ড ফোনে। আমার মাকে আমি ফোনটা দেই। আমার মা ভাষা শুনিয়েছিলেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী সাহেবের, আবুল হাসিম সাহেবের ছোট বোন তিনি, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী সাহেবের ওয়াইফ, তার ভাবি। সেই কারণে উনিও একটি রাজনৈতিক পরিবার বিলং করতেন। সেই মা খন্দকার মোস্তাকের ফোনে উত্তর দিয়েছিলেন যখন মোস্তাক আমার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন যে মন্ত্রী হওয়ার জন্য। আমার মা একটা উত্তর দিয়েছিলেন। সেই মাকে আমি গর্ব করে আজকে স্মরণ করতে চাই যে আমি আপনার জন্য গর্বিত, আমার পিতা, আমি আপনার জন্য গর্বিত, যদিও আপনার আমাদের জন্য 1 টাকাও রেখে যান নাই মৃত্যুর সময়। সেই বাবা, আমার মা উত্তর দিয়েছিলেন যে আমার সন্তান, আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করে, আমি প্রথমে চেষ্টা করব আমার স্বামীকে হত্যা করতে, আর যদি না পারি আমি নিজে আত্মহত্যা করব। ঠিক তার সাথে সাথে আমার বাবাকে গ্রেফতার করা হয় এবং জেলখানে নিয়ে যাওয়া হয়। 4 জন জাতীয় নেতাকে যেখানে হত্যা করা হয়েছিল, মনসুর আলী সাহেব জাতীয় নেতা, মনসুর আলী চাচা যেই রুমে ছিলেন, আমার আব্বাও সেই রুমে ছিলেন। এবং সেইখানে যখন ওনাকে বের করে নেওয়া হয়, তখন মনসুর আলী সাহেব অজু করতে চেয়েছিলেন, অজুর পানি দিতে দেওয়া হয়নি। এবং তারপরে পাশের রুমে নিয়ে 4 জন জাতীয় নেতাকে গুলি করা হয়। প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রস্তাব না মানার কারণে তাদেরকে হত্যা করা হয়। এবং সেই দিন আমার বাবা শুনেছিলেন যে তারা চিৎকার করে বলছেন যে আমাদেরকে হত্যা করো, আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আমরা শেখ মুজিবের লোক আছি, আমরা শেখ মুজিবের লোক থাকবো। তাই যারা আজকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান বিভিন্ন ভাবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা যারা এখানে বসে আছি, এই হাত দিয়ে 49টা লাশ দাফন করেছি। বোমা হামলা হয়েছে, পাশে চন্দনশীল বসা 2টো পা নাই। জ্ঞান ছিল না। নারায়ণগঞ্জের অনেক সাংবাদিক যারা বয়সে বেশি, তারা সেদিন ছিলেন। কানে শুনছিলাম না, চোখে দেখছিলাম না, কতজন মারা গেছে কিছু জানতাম না। শুধু জানতাম রক্তের উপরে শুয়ে আছি, মারা গেছি। এখানে আমাদের ইত্তেফাকের সাংবাদিক, আমাদের সিনিয়র বড় ভাই, যার ছোটবেলায় আমরা যার সামনে কোলে পিঠে বড় হয়েছি, বাদল ভাই আছেন। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞেস করছিলেন যে কিছু বলবেন, কিছু বলবেন। আমি শুনছিলাম না কানে। তখন আমার বড় ভাই সেলিম ওসমান, যার একজন এমপি, উনি আমাকে বলছেন তোমাকে জিজ্ঞেস করছে তুমি কিছু বলবে। আমি শুধু ফ্যাল করে তাকিয়ে ভেবেছিলাম যে একটা কথাই, দেশটার জন্য কাকে দরকার, এই দেশটাকে বাঁচাবে কে। বঙ্গবন্ধুকে নিয়ে গিয়ে তো আমাদের সবার স্বপ্ন শেষ করে দিচ্ছে। আমাদের কৈশোর নাই, যৌবন নাই। কিভাবে বড় হয়ে গেলাম, কিভাবে আজকে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা জানি না। আমরা আমাদের কৈশোরের আনন্দ পাইনি, যৌবনের আনন্দ পাইনি। রাজপথে মিছিলে মিটিংয়ে আমাদের জীবন কেটে গেছে টিয়ার গ্যাস আর গুলি আর নির্যাতনের ভিতরে। আর শুধু লাশ দাফন করো, লাশ দাফন করো, লাশ দাফন করো। সেখানে আমার শুধু মনে হয়েছিল আগামী প্রজন্মের জন্য একটা জিনিস দরকার, আর সেটা হচ্ছে জাতির পিতার রক্ত, এবং সেটার নাম হচ্ছে শেখ হাসিনা। আমরা বলেছিলাম সেদিন, শেখ হাসিনাকে বাঁচান। আমরা মৃত্যুর মুখে যেও বলি আমরা শেখ হাসিনাকে বাঁচান। আমরা দেশ ছেড়েছি, কাজ করেছি, 18 ঘন্টা মানুষের দোকানে কাজ করে খেয়েছি। আমাদের বোন শ্রীদত্ত ইয়াসমিন আলী মুন্সিগঞ্জের এমপি, মানুষ অনেক কিছুই জানতো আমার সম্বন্ধে, আমাদের সম্বন্ধে অনেক কিছু অপপ্রচার করা হয়েছে। 18 ঘন্টা একটা সাবওয়েতে কাজ করেছি, এমন কিছু নাই যে যেই কাজ করি নাই, সেই কাজ করেছি। সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া আমার বড় ভাই সেলিম ওসমান হাউমাউ করে কেঁদেছিলেন যে তুমি কাজটা ছেড়ে দাও, দোকানটা কিনো। আমি লেট মি সি দ্য ওয়ার্ল্ড, আমাকে তো দুনিয়াটা দেখতে দাও। আমি দুনিয়া দেখেছি। সো আমরা আমাদের ভাই বোনরা দুনিয়া দেখেছি, এই কারণে বলবো আমরা না খেয়ে জীবন কাটিয়েছি। আমি জানি না কয়দিন বাঁচবো, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমরা 75 থেকে
79 পর্যন্ত একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাইনি। আমার মা বার হওয়ার সময় আমাদের হাতে ঘিয়ে একটু মেখে দিতেন, বলতেন যদি কেউ জিজ্ঞেস করে কি খেয়েছো, বলবা বাসায় পোলাও খেয়েছি। আমার বড় বোন, তাকে বিয়ে দেওয়া হয়েছিল মসজিদের ভিতরে শুধু একটা করে জিলাপি দিয়ে। আমার আরেক বোন যে কানাডায় থাকে এখন, তাকেও বিয়ে দেওয়া হয়েছিল কলেজের মাঠে। আমি এরকম স্যাক্রিফাইস আমার না, এরকম স্যাক্রিফাইস আওয়ামী লীগের 99% পরিবারে যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনাকে ভালোবাসে, জাতির পিতাকে ভালোবাসে, শেখ রেহানাকে ভালোবাসে, বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবাসে। কিন্তু কিছু সংখ্যক হাইব্রিড আর কিছু সংখ্যক ওই ধরনের তেলবাজ লোকদের কারণে তাদের মনের ভিতরে এখন রক্তক্ষরণ হয়। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি একটাই, আমি ভেবেছিলাম খুব খুশি মনে একটা প্রেস কনফারেন্স করব, খুব খুশি মনে ঝাঁপিয়ে পড়বো নারায়ণগঞ্জে আমাদের প্রার্থীর পক্ষে। 5.25 লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থার রিপোর্টের বিশ্বাস করে যারা রাজনীতিতে উপর থেকে নিচে পড়েছে। আমাদের শিকড় মাটির তল থেকে উঠে আসা শিকড়, আমরা আমাদের মাটিতে হাত ধরে বুঝতে পারি এই মাটি কি কথা বলতে চায়, ওইটুকু আমরা বুঝতে পারি। আমরা একটা মানুষের দিকে তাকালে বলতে পারি যে এই মানুষ কি কথা বলতে চায়। এটা আমাদের নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে আমাদের জন্ম, এই নারায়ণগঞ্জে আমাদের মৃত্যু। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু একটা জিনিস চেয়েছিলাম যে যারা এই কি বলবো, এটা বলা ঠিক কিনা জানি না, তো বলা উচিত, এই জন্য বলা উচিত, মানুষ তো আমরা, হায়াতের ঠিক নাই। আমি একটা শুধু বলতে চাই, আমি কেউকে ব্লেম করি নাই, আল্লাহ সাক্ষী, এখানে সালাম ভাই আপনারা আছেন, সবাই আছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা, কেউকে ব্লেম করি নাই, কেউকে না। কবরস্থানে যখন শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমি শুধু বলেছিলাম ইবলিশ ওরফে শয়তানের কাজ, অবশ্যই ইবলিশ ওরফে শয়তানের কাজ। যখন আমি দেখি একটা দেশে একটা বিকৃত মানুষ নামে একটা 2 বছরের মেয়েকে রেপ করে, ওটা কি মানুষের কাজ? নো, ওটা ইবলিশের কাজ, শয়তানের কাজ, ওটা ইভিলের কাজ, হিন্দু ধর্মে ওটা অসুরের কাজ, ওটা কোনো মানুষ করতে পারে না। তাই সেই কারণে আমি বলছি ইবলিশ শয়তানের কাজ। আমাকে কেউ প্রশ্ন করেছিল একটা ব্যক্তির নাম ধরে, একটা মহিলার নাম ধরে, আপনি কি তাকে দায়ী করেন? আমি তাকে ধমক দিয়ে বলেছিলাম তার নাম কেন বলছেন, তার নাম কেন বলছেন আপনারা এখানে, সেটা কোনো সাবজেক্ট না, কারণ আমার বিশ্বাস ছিল। কিন্তু একটা প্রেস লিগ আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসছেন কিংবা আছেন, একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহর কাছে চুপচাপ হোক, গোপনে হোক, যেভাবেই হোক, আল্লাহর কাছে ক্ষমা চেতে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, মানুষের কাছে ক্ষমা চাওয়া তো কোনো ব্যাপার না, আমি ভুল করে ক্ষমা চাবো না। ক্ষমা চাওয়াটা যেমন সুন্দর, ক্ষমা করাটা তার চেয়ে বেশি মহত্বের কাজ। আমি সেটাই চেয়েছিলাম, আমি এখনো সেটা চাই, কারণ লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড নোবডি ক্যান সে যে আই ক্যান সি টুমরো মর্নিং। আমি এটা মনে করি নেতাগিরিটা বড় কথা না, জেদাদিটা বড় কথা না, জীবন মৃত্যু এটা একসাথে প্যারালাল চলে, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। তাই এই সুযোগ আমি দেখলাম নারায়ণগঞ্জে বিএনপি জামাতের প্রার্থী, জামাত বিএনপির প্রার্থী, যেই জামাত বিএনপির অত্যাচারে আমরা নারায়ণগঞ্জে থাকতে পারি নাই, যে বিএনপি আমার বাড়ি ঘরে আগুন দিয়েছিল, যে বিএনপি আমার বড় ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে, যে আপনারা অবাক হবেন শুনে, গরুর দুধের বান, 300 গরু, বোবা প্রাণী, এখানে বিটু আছে, ছবি তুলেছেন আপনি সেদিন ছবি দিয়েছিলেন, 300 গরুর দুধের বান ব্লেড দিয়ে পচিয়ে কেটে দেওয়া হয়েছিল। আমার মেজু ভাই সেলিম ওসমান কোনো রাজনীতি করতেন না, উনি ব্যবসায়ী ছিলেন, মুক্তিযোদ্ধা, তাকে পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং টর্চার করা হয়েছিল। কারণ কি? কারণ একটাই, যে এই পরিবারের সদস্য। আমাদের বাড়ি বাইতুল রহমান, কত ক্ষোভ ছিল এই বাড়িটার উপরে। এখানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই কারণে বাড়িটাকে পর্যন্ত সেদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে আমার বোন ব্যারিস্টার তানিয়া এটাকে আদালতে তুলেন এবং আমাদের অভিভাবক, আমার বাবা, আমার পিতার মৃত্যুর ঠিক 15 মিনিট আগে আমাদের 3 ভাইয়ের হাত যার হাতে তুলে দিয়েছিলেন, মৃত্যুর 15-30 মিনিট আগে হবে, সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। এবং বলেছিলেন বাবার মৃত্যুর ঘটনা নিয়ে মিথ্যা কথা বলবো না, অসত্য কথা বলবো না। বলেছিলেন আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে যেয়ে প্রয়োজনে তাদের মারতে যেয়ে মরে যায়, আমি যেখানেই থাকি আমি খুশি থাকবো, আমি সেই পিতার সন্তান। আর আমার পিতা, আমার পরিবার, আমার 3 ভাইয়ের হাত মৃত্যুর জন্য, তার জন্য, মৃত্যুর জন্য, এই বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য
আমার নেত্রী শেখ হাসিনা হাতে তুলে দিয়েছেন। সো সেইখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সেখানে আজকে নৌকাকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, নৌকা নিয়ে অনেকে আবার নৌকার সাথে চলছেন, আবার নৌকাকে আন্ডারমাইন করছেন। যাদের পিছনে তাদের বাড়ির বউ আছেন কিনা খবর নাই, আতেল মানুষ, নাস্তিক মানুষ যারা আছেন দুই চারটা, এমন এমন কথা বলছে, নৌকা না পেলে এটা হতো এটা হতো, মুখে লিপস্টিক মেখে পুরুষ মানুষ কথা বলেন। হ্যাঁ, সেই লিপস্টিক আমাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের সপক্ষের ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না, আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমরা একটা কথা বলতে চাই, বিএনপি জামাত বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে, এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর, এটা প্রার্থীর জন্য ক্ষতিকর, নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার, কে প্রার্থী, হু কেয়ার, কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা, এটা আমাদের 49 জন লাশের নৌকা, এটা চন্দনশীলের 2 পায়ের বিনিময়ের নৌকা, এটা আমাদের মনিয়ার পাপ্পু যাদের লাশ দাফন করতে পারি নাই। বিএনপির সময় এখানে পার্টি অফিসে নিয়ে আসছিলাম, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ওই লাশের উপরে গুলি করা হয়েছিল, 70টা গুলি বের করেছিলাম, কবরস্থানে নিতে পারি নাই। কবরস্থানে নিতে না পারার পরে চানমারিতে মসজিদের পাশে, তখন এই রাস্তা ছিল না, সেই রাস্তার পরে তাদের দাফন করেছিলাম ওই মনির পাপ্পুর নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাওয়ার কোনো উপায় নাই। কোনো গিভ অ্যান্ড টেক করার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই, কোন পদ পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে, হয়ে গেছে। রাজনীতি করতে এসেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, হয়ে গেছে, চলমান আছে। এখন রাজনীতি করছি নেক্সট জেনারেশনকে একটা সুন্দর দেশ যাওয়ার জন্য, জাতির পিতার নেতৃত্বে, যাতে বলতে পারি বাংলাদেশ আমরা এখন কেউ পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নেই, আমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। তাই সকল প্রশ্নে অনেক কষ্ট বুকে চাপা নিয়ে বলছি, আমি জানি না এখান থেকে আমি নিচে যাব, আমি গায়েবে জানাজা দিব, আমার আব্বা আম্মার কবরে যাব। শুধু একজন মানুষের কাছে আমি কেউ নাম বলবো না, তাহলে নির্বাচনে হয়তো ভালো হবে না। অনুরোধ করব যে জাস্ট আমার কথা চিন্তা করে না, সৃষ্টিকর্তা আল্লাহ, রসুল, আল্লাহ, ভগবান, জিসাস, যে যেই নামে ডাকেন না, যেতে হবে একজনের কাছে, যেতে হবেই হবে, কোনো পথ নাই। টুডে আর টুমরো। সো অন্তত পক্ষে আল্লাহর কাছে মাপ চান, তাহলে অন্তত পক্ষে আমি একটু শান্তি পেতে পারি যে ওকে ফাইন, আল্লাহর কাছে মাপ চেয়ে তো আর কিছু থাকে না দুনিয়া। আমরা মানুষ ভুল তো করবোই, ফেরেশতা আর শয়তান ভুল করবে না, শয়তান শয়তানি করতে ভুল করবে না, ফেরেশতা ভালো কাজ করতে ভুল করবে না, যে এই ধর্ম অনুযায়ী আমি মনে করি। সো আমার বক্তব্য জিস্ট হচ্ছে এইটা, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন এখানে, মূলধারা সবাই আছেন, সবাই এ টু জেড, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন লেভেলের, থানা লেভেলের নেতা কর্মীরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ। আমি কিন্তু কাজ আগের থেকেই করছি, কিন্তু আমি টু বি অনেস্ট আমি কথা বলবো, আমি নৌকার পক্ষে নামি এখন বলবো, তখন বলবো কেন, মনের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু যুব মহিলা লীগ প্রোগ্রাম করেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি। যুবলীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়নের ব্যবস্থা সাহায্য করেছে, আমি করেছি। মহিলা লীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়ন, কেন, তারা আমার অতিথি, তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু আমি যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আমার অনুরোধ থাকবে, আমি যদি এত বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটা, আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক দিন এটা হয়তো, কিন্তু আমার উত্তর হচ্ছে, আমার মনের কাছে আমি প্রশ্ন করেছি, আমি কি এটা করবো, কেন করবো। পরে আমার বড় বোন আমাকে একটা কথা বলেছে, আমার বড় ভাই সেলিম ওসমান কালকে আমাকে নিয়ে বসছে,
নিয়ে বলেছে তোমার কি মনে আছে একটা কথা? আমি বললাম, কোনটা? বললো আব্বা মারা যাওয়ার আগে আমাদের 3 ভাইয়ের হাত আপার উপরে তুলে দিয়েছিলেন। আমি বললাম, জি হ্যাঁ মনে আছে। বললো, তাহলে এই নৌকা কার? আমি বললাম, আপার। এই নৌকা কার? বললো, বঙ্গবন্ধু। বললো, বাস, বাকিটা নেত্রী আপার উপরে ছেড়ে দাও, উনি আমাদের অভিভাবক। তাই জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি মনে করে আমাদেরকে ক্ষত বিক্ষত করবে, কথায় কিংবা বুলেটে কিংবা বোমে, করতে পারেন, করতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শের বাইরে এক চুল পরিবার নিয়ে যাওয়ার আগে যাতে আমাদের মৃত্যু হয়, সেই দোয়াটুকুই আমি আপনাদের কাছে কামনা করি। এবং যাবো না ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ। যে কোনো, আমি জানি যে যে দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায়, রাস্তায় আমাদেরকেই গাড়ি চালাতে হয়, অনেকে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফালন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা হাজার হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে। তাদের মনে কষ্ট দিয়েন না, তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে না। কিন্তু আদর্শই। আর নির্বাচন ভালোবাসা দিয়ে করতে হয়, নির্বাচন ধমক দেওয়া হয় না, এটা আমি বিশ্বাস করি, মনের প্রাণে বিশ্বাস করি। আর জয় আমাদের, আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাটিটা হচ্ছে নৌকার, মাত্র 5.5 লাখ ভোট, 5.5 লাখ না, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মতো 20 লাখ 25 লাখ ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলে মিটিংয়ে পোস্টারে ভোট আসে না, ভোট আসতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের ঘরে যেতে হবে। আমি মানুষের জন্য কি করব সেইটা বলতে হবে, অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। আমি কি করব, হোয়াট আই উইল ডু, হোয়াট ইজ মাই প্রোগ্রাম। আর যদি আমার কোনো ব্যর্থতা থেকে থাকে, আমাকে বলতে হবে এটা আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। এবং সব কথা বলার আগে একটা কথা বলা উচিত, যে ধর্মের আগে, যে আমরা সৃষ্টিকর্তার হুকুমে এই কাজটা করব, কারণ সৃষ্টিকর্তার হুকুম না হলে কেউ নিজে কোন কাজ করতে পারে না। আমি জানি না আমি কি বললাম, তবে একটা জিনিস শুধু বলি, আওয়ামী লীগের পরিবারের মধ্যে বড় পরিবার, রাগ অভিমান থাকবে। সমস্ত রাগ অভিমান সবকিছু ছেড়ে দিয়ে গালি, মামলা, এই যে মামলা খাওয়া আসামি আছে সব আমার ডাইনে বাইরে। হ্যাঁ, আপনি তো ক্যামেরাম্যানদের নিচে বসেন, হ্যাঁ পরে তুলে। তো সবকিছু ছেড়ে দিয়ে কিন্তু যেখানে যেই বাড়িতে যাওয়ার দরকার গেছিলাম, মাথায় হাত দিয়েছি, মসজিদে দাওয়াত দিয়েছি। আশা তো, আমিও তো মানুষ, আমি তো রোবট না যে আমার খারাপ লাগতে পারে না। মানুষ না আমি, ওইটা আমার বাবা না, ওইটা আমার মা না, ওইটা আমার ভাই না, খারাপ তো লাগতেই পারবে। বাদ দেন না, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, বাদ দেন এমপি ছিলেন, বাদ দেন নাসিম ওসমান এমপি ছিল, বঙ্গবন্ধু হাতের জন্য অস্ত্র তুলেছিল, বাদ দেন আমার মা ভাষা শুনেছিল, বাদ দেন দাঁত তুলেছিল এমপি, বাদ দেন না একটা তদন্ত কমিটি করতেন, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমি শামীম ওসমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগ লিখে বলছি না, আমাদের বাচ্চা আছে, অনেকেরই ছোট ছোট বাচ্চা হয়েছে, আমাদের বাচ্চায়, আমাদের ছোট ভাইদের, আমাদের বাচ্চার ভবিষ্যৎ কিন্তু শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না, শেখ হাসিনা এখন বাংলাদেশের শেখ হাসিনা। আপা এখন বাংলাদেশের আপা, যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, জাতির পিতার কন্যা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন। এই দুইটি বোনের দিকে তাকিয়ে, এই দুইটি বোন শেখ হাসিনার রেখে আনা, যদি এত বড় হিমালয় পর্বত বুকে চাপা নিয়ে রাখতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমরা একটু কষ্ট সহ্য করা উচিত। তারপরেও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার নেত্রী শেখ হাসিনার কাছে, যে ওনার কারণে আমার আরেকটি বোন শেখ রেহানা, যিনি বাংলাদেশে কোথাও তার নামে কোনো স্থপতি হতে দেন নাই, অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে যিনি কাঁদতেও পারেননি। অনেক সময় বলেছে, আপনার রেহানা একটু কাঁদেন না, বলছে কান্না আসে না,
কান্না আসে না। আজকে তার অবস্থাটা আমি বুঝি, একজন এতিম বুঝে আর একজন এতিমের কষ্ট। সেইখানে উনি কোথাও দেন নাই, নারায়ণগঞ্জকে ভালোবেসেছেন, ভালোবেসে ওনার নামে মেডিকেল কলেজ করার পারমিশন নারায়ণগঞ্জ দিয়েছেন। তো আমরা বলতে পারি এই নারায়ণগঞ্জ, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে এটা সত্য, বাট এই জন্য গোপালগঞ্জের মাটি গর্বিত। কিন্তু গোপালগঞ্জ জন্ম হলেও নারায়ণগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা কাউকে কম না। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরো ত্যাগ করার সুযোগ পায় এই নারায়ণগঞ্জের মানুষ, আমরা আরো ত্যাগ তিতিক্ষা করে আমরা সেটা প্রকাশ করব। নির্বাচন তো একটা ছোট্ট ব্যাপার, এটা ছোট্ট একটা মানবীয়নের ব্যাপার। সো আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, প্রেসের সামনে আমি ক্ষমা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে যে আমি আইন প্রণয়নকে, আমি নিজে আইনের ছাত্র, হ্যাঁ, কেমন করে জানি আমার একটা ভালো রেজাল্ট করে ফেলেছিলাম, হ্যাঁ, ভালো রেজাল্ট করার কথা আমার না, সেইখানে 6 হয়ে গেছে না, একটা স্ট্যান্ড করে ফেলেছিলাম। সেই আমি যদি এখন এখানে বসে নির্বাচনের পক্ষে অমুককে ভোট দিয়ে কথা বলি, সেটা আমার জন্য সঠিক হবে না। তবে এইটা বলবো, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা অস্তিত্বের প্রতীক। আর বিএনপির তৈমুর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন আপনি, আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা হাতি বড় হলে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেব না, এটা আপনারা কথা দেখেন। আমরা যখন জাগবো অনেকে তখন ঘুমাবেন, এটি স্বাভাবিক। কারণ যখন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জেগে উঠে তখন স্বাধীনতার বিরোধী শক্তি রাস্তায় থাকতে সাহস পায় না। কারণ আমাদের স্লোগান হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যে স্লোগান শুনলে অনেকের বুকে কেঁপে যায়। তাই সবার কাছে আমার কথাই যদি ভুল থাকে, ত্রুটি থাকে, মাফ করবেন। কঠোর প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার মনের অবস্থা বুঝে কঠোর প্রশ্ন করেন, কারণ আমি অনেক মানসিক যন্ত্রণা নিয়ে এখানে এসেছি। সো আমার বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের অনেক সকল নেতৃবৃন্দ এখানে আছে। আমার একটা প্রশ্ন, সাংবাদিক ভাইরা, আমার পিছি সাংবাদিক স্বপন, হ্যাঁ, ক্যামেরাটা একটু ঘুরাও না ভাই, দেখো তো এখানে ছবিটার ভিতরে নামে নাই কে ইলেকশন করতে, কে নামে নাই? মামলা খাওয়া, কামলা খাওয়া, হ্যাঁ, সবই তো আছে এখানে। পাশে প্রথম শাহ বসায়, এও তো মামলা খাওয়া, হ্যাঁ। আমরা এখন যাই হোক, যেটাই হলো কথা। সো এই কারণে নেমেছে, এই কারণে নামে নাই যে ওনার জন্য কারোর জন্য করছি, এই কারণে নেমেছে আমরা আমাদের ভিতরে জাতির পিতাকে লালন করি, শেখ হাসিনাকে লালন করি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। বঙ্গবন্ধু আমার শেষ ঠিকানা, বঙ্গবন্ধুর আদর্শ শেষ ঠিকানা, শেখ হাসিনা আমার গন্তব্য। আর আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। চারিদিক থেকে ছবল দিচ্ছে, সেই ছবল দেওয়ার শক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশ এখন কারোর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আমরা সেই জাতি, আমরা বলতে পারি গর্বের সাথে কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইন, বড় বীর বড় উন্নত মমশির। আমরা সেই উন্নত মমশির, এই উন্নত মমশির হওয়ার পিছনে আমাদের যে শক্তি, সেই শক্তির নাম হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আমাদের ওইটাই ঠিকানা, ওইটাই শেষ কথা। এটাই আমার বক্তব্য। তো আজকের থেকে আমাদের কথা হচ্ছে পাড়া মহল্লায় সবাই যান। অনেক কাউন্সিলর ক্যান্ডিডেটদের কষ্ট আছে, আমি জানি, আমার দিকে টাকা আছে সব কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলররা, যে ভাই ঘটনাটা কি। যখন আমাদের লোক যায়, একদিকে থাকে আমরা থাকি, সাথে থাকে বিএনপিকে প্রার্থীও থাকে। কষ্ট পাওয়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, কষ্ট পেয়ে না। কেউ কোথায় ভোট হবে না, গো টু দ্য পিপলস, জনগণের কাছে যান। জনগণ যার ভোট দিবে, কপালে যার লেখা থাকবে, সে অবশ্যই নির্বাচিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বক্তব্য এখানেই শেষ। যদি কোনো ভুল করে থাকি, আমি আশা করি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয়।
এই মাইকটা দেন। ডান 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 ডান। তাড়াতাড়ি কল। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। আমি রাজু আহমেদ, যুগান্তরের কাজ করি। আপনি কি কোনো চাপে পড়ে আজকে প্রেস কনফারেন্স করছেন? চাপে পড়ে? কোনো চাপে? আচ্ছা প্লিজ ভাই, আপনার সাংবাদিকরা ওভারই করেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে বিবিসি এবং যুগান্তর থেকে আমি কোনো চাপে পড়ে আজকে কনফারেন্স করছি কিনা। আমার ছেলে আমাকে একটা ইংরেজি লেখা দিয়েছে, লেখাটা আমার খুব ভালো লাগে। আপনার উত্তরে লেখাটা আছে, আমি প্রায় প্রায় পড়ি, আজকেও পড়ছি। নিজে কত বড় ভাবি না, বাট পড়ছি। Fate whispers to the warrior, you cannot withstand the storm, and the warrior whispers back, I am the storm. অর্থাৎ বিষয়টা হচ্ছে, ভাগ্য যোদ্ধাকে বলছে তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না, যোদ্ধা আবার ভাগ্যকে বলছে যে আমি নিজেই ঝড়। সো এই ঝড়দেরকে চাপ দেওয়ার ক্ষমতা কেউ নাই, আর কারো চাপে মাথা নত হওয়ার না। ভালোবাসার কারণে করি। আর আমরা এইখান থেকে রাজনীতি করি না। আমরা যারা রাজনীতি করতে এখানে বসছি, প্রবলেমটা হচ্ছে আমরা এইখান থেকে রাজনীতি করি, আবেগ থেকে রাজনীতি করি। যে আবেগ থেকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল এবং নিজের জীবন বিলিয়ে দিতে এক সেকেন্ড দেরি করে নাই। আমরা সেই মুক্তিযুদ্ধের সম্মান। আই হোপ যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, মাননীয় সংসদ সদস্য, বেয়াদবি মাফ করবেন, পেছনে অনেক ক্যামেরা, বসে বলতে হচ্ছে প্লিজ। আমার নাম আরাফাত, আমি এটিএন নিউজে কাজ করি ঢাকায়। একটা প্রশ্ন, হ্যালো, অনেক প্রশ্ন বেসিক্যালি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার বক্তব্য সব তছনছ করে দিয়েছে। একটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে শামীম ওসমান ইটসেলফ, এই নামটা একটা ব্র্যান্ড, সারা দেশের জন্য একটা ব্র্যান্ড। নারায়ণগঞ্জ শহরে এমপি জামাত ছাড়া শামীম ওসমানের কোনো প্রতিপক্ষই থাকার কথা না। সেখানে যখন আপনার নিজের দলের প্রার্থী আপনাকে ডিজোন করে, বিএনপির কথা বাদ দিলাম, নিজের দলের প্রার্থী আপনাকে ডিজোন করে, এই ব্যর্থতা, এই পরিস্থিতিটা কেন তৈরি হবে? এই ব্যর্থতাটা আসলে কার? সম্পূর্ণ প্রশ্ন করুন, বলেন। এখানে গত কয়েকদিন ধরে যে আপনার নামে কোন পত্রিকা? আমি ভোরের কাগজে ঢাকা থেকে ভোরের কাগজ, জি জি জি। এখানে আপনার নামের সাথে গণফলা শব্দটা বারবার নির্বাচন আসলে জুড়ে দেওয়া হয় এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটা বলেছেন। এ নিয়ে আপনি বক্তব্যটা খুলাসা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, উনি প্রশ্ন করেন ভাই, এত একলা দিতে পারবো না, তখন তো কিছু বলাই। ভোরের কাগজ বলছেন যে আপনাকে গডফাদার বলা হয় কেন, এটার কথা। আর আপনি বলেছেন যে আপনাকে মানে অ্যাটাক করা হয় কেন, আপনাকে কেন ব্লেম করা হয়, ডিজোন করা হয়। এখন অ্যাকচুয়ালি যে করে তার কাছে তো জিজ্ঞেস করা উচিত যে কেন করে। এখন কেউ, এখন যদি কারোর ইচ্ছা হয় আমাকে আজকে গডফাদার বলতে, বলবেন। 2 দিন আগে যদি তার কারোর ইচ্ছা হয়েছে আমাকে ফাদার বলতে, বলেছেন। 3 দিন আগে বলতে ইচ্ছা হয়েছে ব্রাদার, বলেছেন। এখন যদি কার মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন, গড মাদার বলেন না। So I don't care damn যে কে কি বললো, এবং এই বলা বলিতে আমার কিচ্ছু এসে যায় না। বিকজ আমি এইসব প্রুফ গালি খেতে খেতে আজকের থেকে ঠিক 5 বছর আগে খোকন শাহ, বাদল, চন্দন এরা সব ছিল, মজিবুর ভাই, সকল ভাই সব ছিল, একটা শিক্ষা পেয়েছিলাম। আপনাদেরও বলি, কারণ আপনারাও অনেক গালি খান সাংবাদিকরা, দেশে বিদেশ থেকে গালি খাচ্ছেন এখন। সেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা টেবিলে বসেছিলাম এবং জাতির পিতার কন্যার সাথে অনেকগুলি কথা বলছিলাম। আমি বুঝতে পারছিলাম যে আমার কিছু কথা অতিরিক্ত হয়ে গেছে, এবং যেই কথাটা মা সন্তানের সাথে বলতে পারে সেইভাবেই বলছিলাম। মানি না, শুনি না, জানবো না, ওনার সামনে গেলে আমরা বাচ্চা হয়ে যাই। সেখানে উনি একটা কথা বলেছিলেন যে আমি নীলকণ্ঠী সমস্ত বিষকে হজম করি। ভোরের কাগজ প্রগতিশীল, এটিএন নিউজ প্রগতিশীল। আমি ওই ওনাকে ফলো করা আমার দায়িত্ব। একজন সোলজারের দায়িত্ব তার সেনাপ্রধানকে ফলো করা, আর আমাদের দায়িত্ব হচ্ছে আমার নেত্রীকে ফলো করা। উনি যদি এত বিষকে হজম করে নীলকণ্ঠী হতে পারেন,
তাহলে আমরা একটু নীলকণ্ঠ হলাম, কেউ যদি বলে শান্তি পায়, পাক না, আমার সমস্যা। থ্যাংক ইউ। আমার নাম মাকসুদুল নবী, আমি চ্যানেল 24 এ কাজ করি। আমার দুটো প্রশ্ন ছোট করে। নৌকার প্রার্থী আইভি তিনি বলছেন শামীম ওসমানের প্রার্থী হলে তৈমুর এবং আড়াল থেকে শামীম ওসমান তাকে ব্যাক করছেন। একই সাথে আপনার ভাই জাতীয় পার্টির রাজনীতি করেন, জাতীয় পার্টির নেতারাও তাকে সমর্থন দিচ্ছেন। এই ব্যাপারে আপনার অবস্থান কি? এবং তিনি সবশেষ বলেছেন যে শামীম ওসমান বা অন্য কারো সমর্থন তার দরকার নেই, দরকার জনগণের সমর্থন। দুটো বিষয়ে বলে করতে হবে। দেখেন উনি কি বলছেন, এটা একটা নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু বিস্ক্রু ঢিলা হয়। উনি কি বলতেছেন এটা ওনার ব্যাপার। যারা নির্বাচনটা কষ্ট করে পরিচালনা করছেন, 5 লাখ লোকের একটা ইলেকশন, 5,19,000 ভোট, আমার জাতীয় পর্যায়ের ডার্ক সাইড নেতারা সব নারায়ণগঞ্জে এসে নির্বাচন করেছে। কি রাজপথের থেকে তৈরি হয়ে আসা নেতা, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, এক একজনের এক এক থেকে বর্ণাঢ্য জীবন। তারা বলছেন যে নির্বাচন একটা কৌশল বিএনপি জামাতের। তা আমি কারটাকে সঠিক বলবো, কারটা আমারটা। এখন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে দাঁড়াবে এটা যে আমি তাকে সঠিক বলছি না, এটা তার নির্বাচনে এফেক্ট করবে। আমি মনে করি না যে আমার মুখ থেকে এমন কোনো কথা বের হওয়া উচিত যেটা তার নির্বাচনে এফেক্ট করে। আমার কাজ হচ্ছে তার এই প্রশ্নের উত্তর আমি তাকে প্রয়োজনে সব জায়গায় দিব, বাট নৌকা 16 তারিখে বিজয়ী হওয়ার পর, এখন না। আমার নাম জিয়া খান, আমি বাংলাদেশের এখানে। জি জি ভাই, আপনার চিনি আমরা সবাই, থ্যাংক ইউ। সবাইও চিনি। তাহলে আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এতদিন পরে এসেছেন, প্রেস কনফারেন্স করেছেন, আপনার মন ভারাক্রান্ত। তারপরে কথা হচ্ছে যে লোকার জন্য আজকে থেকে আপনি নামার জন্য নির্দেশনা দিচ্ছেন নেতাকর্মীদের এবং আপনি নিজেও নামছেন। তো আপনি কতটুকু আত্মবিশ্বাসী যে আপনার নৌকা এখানে পাস করবে? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে সেই কথাটাই নিয়ে আসি, আপনাকে সেই তকমা বারবার দেওয়া হচ্ছে ইলেকশনকে কেন্দ্র, ইলেকশন আসছে বারবার, আপনি যেটাকে হজম করেন তাহলে বললেন, আসলে সেটাকে আপনি পজিটিভ নেন নাকি নেন বিষয়টা? আচ্ছা, আমি কিন্তু আজকের থেকে নামিনি। আমার কিন্তু বক্তব্য শুরুতেই বলে গেছি যে আমি তো নির্বাচনে নামতে পারি না রে ভাই। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি কিভাবে যে ভোট চাপ, এটা উচিত না। এই আইনটা উঠিয়ে দেওয়া উচিত আমি মনে করি, কারণ সবাই নামতেছে আলটিমেটলি লুকায় লুকায়। তা আইন আমরাই করবো, আমরাই মানবো না, এটা খুব একটা গভীর কাজ বলে আমি মনে করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমি আমাদের এই জন্যই বলেছিলাম ওই স্বপনকে, ওটা আমি বয়স হয়েছে, বাচ্চা টাচ্চা আছে কিন্তু বিচ্ছি বলছি যে ক্যামেরাটা ঘুরান্ত দেখি কে নামে নেই। সকাল বিকাল রাত 3 বেলা পরিশ্রম করতেছে, কোমরে যে মেরুদণ্ড ভাঙ্গা আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, হ্যাঁ, কোমরে বাইনা নিয়ে কাজ করতেছে। এরা কে কাজ করতেছে না? এই যে মজিবুর ভাই, টজিবুর ভাই, সব এভরিবডি ইজ ডুইং দ্য ওয়ার্ক। বাট পুরো রশিদ ভাই, আমাদের প্রশ্নটা হচ্ছে আমাকে নিয়ে বিভিন্নভাবে টুইস্ট করে নিউজ করা হচ্ছে। যেহেতু টুইস্ট করে নিউজ করা হচ্ছিল, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ডু দ্য প্রেস কনফারেন্স। আর যারা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, খারাপ লাগে না আমার কাছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু 16 তারিখে তো খেলা অবশ্যই হবে এবং খেলা আমরা জিতবো। সময় বাকি বলবেন, আমি একটা লেডিস ফার্স্ট। আচ্ছা বলেন, এশিয়ান টিম বলছে। আমি হাবিব, এশিয়ান টিভিতে কাজ করি। আপনি তো গেলবার আপনার বোনকে নৌকা খচিত শাড়ি উপহার দিয়েছিলেন, এবার কি দিবেন বলে আপনি দোয়া, যাতে আল্লাহ তাকে হেদায়েত করে। একজন মহিলা মানুষ তো দেখতেও চায় না আপনাদের, না না সরি। সব প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছেন, আমাদের আর বলার নতুন করে কিছু নাই। দুটো প্রশ্ন আপনার কাছে ছোট করে যেটা জানতে চাই, আপনার সাথে সেলিনা হায়াত আইভীর যে সম্পর্ক, সেটি সারা দেশের মানুষ জানে, এ শহরের মানুষ জানে, আজন্মের শত্রুতা। কিন্তু সেই শত্রুতা এবং আপনাদের মধুর সম্পর্ক হতে পারে, হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক, কিন্তু ভোটের সময় সেটা এত প্রকাশ্য হয়ে যায় এবং এই যে তামাশা দেখে দেশের মানুষ আওয়ামী লীগের এই প্রকাশ্য দ্বন্দ্ব, সেটা কি দলকে ক্ষতিগ্রস্ত করে কিনা? এই তামাশা বন্ধ করার জন্য কেন্দ্রের নেতারা এই শহরে মাটি কামড় দিয়ে পড়ে আছে নৌকাকে বিজয়ী করার জন্য। আপনাদেরকে এক একটা করে সমঝোতার চেয়ারে বসাবার কখনো চেষ্টা করেছে কিনা, সেটি যেমন একটি কথা। এবং সবচেয়ে বড় কথা,
যে আপনারই তো স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে টিএমসি জিতে গেল, খেলা হবে, এ আপনার কেমন খেলা যে আপনি তাকে প্রার্থী করেছেন তৈমুর আলম খন্দকারকে, এই যে আত্মঘাতী গোল পোস্ট আপনি দিচ্ছেন তার জবাবও আপনি দিয়েছেন, কিন্তু আপনার দল যখন এখানে এসে বলে নৌকার বিপক্ষে আপনি শত্রুতা করছেন, রাজনীতির সিংহ পুরুষ আপনি, আপনাকে বলা হয় রাজনীতির পেছন ব্যাকডোরে আপনি ষড়যন্ত্র করছেন, সেই জবাব সেলিনা হায়াৎ আইভী বলছেন না, এই প্রশ্ন কেন্দ্রের নেতারা এখানে আঙুল চেয়ে বলছেন, সেটাকে আপনি উত্তর কি দিবেন? এবং আপনাকে অনেকেই মনে করছে আপনার মুখের কথা আর বুকের কথা আসলে দুটো ভিন্ন, সত্যি কি? না, আপনি সঠিক প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি বিষয়টা যদি দেখেন, একটা শব্দ আমি উচ্চারণ করতে চাই, শত্রু শব্দ। আমি যেহেতু প্রশ্নটা করেছি আমি এটা উঠাতে চাইনি। দেখেন, আমাদের গত 7-8 বছর ধরে বিভিন্নভাবে একটা মহল আওয়ামী লীগ করে না, সেই মহলটা কিন্তু কারোর ছায়া পড়ে আছে। তুই পরিবার, এই পরিবার, ওই পরিবার, এই পরিবার কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। রাজাকারের ছেলে, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি, হ্যাঁ, সেও আওয়ামী লীগ অফিসে গিয়ে মিটিং করে, হ্যাঁ, সেও আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিয়ে প্রশ্ন তোলে, হ্যাঁ, যার বাবার জানাজা দিয়েছে মুজাহিদি, নাম বলতে চাই না। এখন বিষয়টা হচ্ছে যে যদি এনিমিটি থাকতো, আর যদি এনিমিটি হতো, আমার তরফ থেকে তো ওই পর্যায়ের নেতা আমি না যে এই লেভেলে এনিমিটি করবো। ওই পর্যায়ের নেতা হইতে পারে যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি সাজনু হইতে পারে, আমি না। 1 2 নম্বর হলো, তারপরে আমি ভেবেছি যে একটা নারায়ণগঞ্জে এত কাজ করছি, শহরটা একটা যেরকম চাই সেরকম হয়নি। সো এই কারণে ধর্মীয় কারণ 50%, মিথ্যা তো বলবো না, 50% পলিটিক্যাল কারণ। ধর্মীয় কারণে গেছি গোরস্থানে চাচি মারা যাওয়ার পরে, আর রাজনীতির কারণে গেছি বাসায়, এবং তাদের মিলাদের দাওয়াত আমি দিয়েছি। তো আমি যদি তাদের মিলাদের দাওয়াত দিতে পারি, আমি এক্সপেক্ট করতে পারি না যে সিটি কর্পোরেশন আন্ডারে যে কবরস্থানটাতে আমার জীবনে আমি এত কাঁদি নাই। এখানে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আছে, তারা আমাকে ডেকে, আমার পক্ষে না, আমার বিপক্ষের লোকও আছে, হ্যাঁ, কিন্তু মানে আমার চেয়ে অন্য মানুষকে পছন্দ করেন, উনি আমাকে টেনে নামিয়েছেন গাড়ির ভিতর থেকে। আমার আব্বা আম্মা ভাইয়া মারা যাওয়ার সময় আমি কেঁদেছি, কিন্তু আমি একসাথে এত কাঁদি নাই, বিকজ আমার ক্ষমতা আছে, শক্তি আছে, যে শামীম ওসমান যদি মনে করে ডাকে 1-2 ঘন্টার মধ্যে 2 লাখ লোক জড়ো করার ক্ষমতা আমার আছে। আমি কাকে দায়ী করবো? আমি তো দেখি নাই কাউকে। বাট আমি এইটা চাবো না যে আচ্ছা ঠিক আছে, যারা কাজটা করেছে 2 জনকে সাসপেন্ড করো কিংবা একটা তদন্ত কমিটি করো, উল্টা আমার বিরুদ্ধে প্রেস্টিজ চলে এসছে। এটা কেউ করে নাই, কেউ করিয়েছে। যারা করিয়েছে, এই করিয়েছেরাই কিন্তু এখন লিফলেট ছাড়াচ্ছে, প্রার্থীর ছবি আছে, নৌকার ছবি নেই। আপনি অবাক হবেন, প্রার্থীর ছবি দিয়ে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু নিচে লেখা আছে একটা ইয়ের নাম, হ্যাঁ হ্যাঁ, সংগঠনের নাম, কিন্তু নৌকার ছবি নাই। আমার মনে হয় কেউ করিয়েছে। এই যারা করিয়েছে এদেরকে দেখা হচ্ছে। আর কেন্দ্র চেষ্টা করেছেন, কেন্দ্রের কাছে আমার একটা কথাই শুধু ছিল যে আল্লাহর কাছে একটা দুঃখ প্রকাশ করার কথা। হয়তো কেউ আমার মতো শুনে না, সবাই তো একরকম না, কিন্তু আমি কেন্দ্রকে বলবো, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন, কাজ করছেন, কিন্তু এর মধ্যে আবার কিছু লোক আছে, তারা নির্বাচন করছেন কম, পার্টি অফিসে বসে থাকছেন বেশি, মুখ থাকছে কেন্দ্রীয় নেতাদের কানের সামনে বেশি। কারণ উনি আবার ওনার ভবিষ্যৎ চিন্তা করছেন, কোন কমিটিটা ভাঙবো, কোন কমিটিটা খাবো, আমি কোথায় আসবো। সেখানে বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার কি কোনো বিনিময় না। শেখ হাসিনার নৌকাকে পাস করাতে হবে, বাস পাস করাবো ইনশাল্লাহ। এটাই আমাদের কথা, আর কোনো কথা। শামীম ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো যে
আপনি বলেছেন যে নির্বাচন কমিশনে আপনি শাসক বলেন তার নির্বাচন কমিশনে সেটা আইনভঙ্গ হয়ে যায়। এখন আপনি আজকে ওপেন ডিক্লেয়ার দিলেন, এখন যদি নির্বাচন কমিশন কাছে যদি আপনি প্রশ্নের মুখে পড়েন সেটাকে কীভাবে ফেস করবেন? এক। 2 নম্বর হলো যে আপনার যখনই নারায়ণগঞ্জে নির্বাচনটা আছে, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় নির্বাচন এরকম হয় না। সিটি কর্পোরেশন নির্বাচন আসলে দেখা গেছে পরিবেশে অন্যরকম হয়ে যায়। আপনি বলছেন যে সেন্ট্রাল লিডাররা উদ্যোগ নিয়েছেন, কিন্তু আসলে আপনাদের পরবর্তী প্রজন্ম চলে আসে যে আসলে এটা শেষ কোথায়, এটা কি তাহলে এভাবেই চলবে? মানে প্রশ্ন তো অনেকগুলি, আমি নির্বাচন কমিশনের ব্যাপারটা আগেই বলেছি। এই কারণে কিন্তু আমি এমন কোনো বক্তব্য দিইনি, যে বক্তব্য যে নির্বাচন কমিশন বলতে পারে যে আমি এখানে কোনো প্রার্থীর পক্ষে কিংবা ইয়ের পক্ষে আমি বলতে চাইছি। আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড ক্লিয়ার। আমার জায়গা থেকে একটা স্ট্যান্ড ক্লিয়ার হয়েছে যে আমার নৌকাকে পাশ করার জন্য আমার নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার দায়িত্ব, আমি সেই দায়িত্ব করেছি। এবং তারপরে ঘরে বসে কিংবা যদি নির্বাচনের সাথে কমিশনের সাথে লুকুচুরি খেলে পারি, লুকুচুরি করে অতিরিক্ত পারি, আমি অবশ্যই আমি আমার দলের জন্য আমি কাজ করব, আমার নৌকার জন্য কাজ করবো। আসসালামু আলাইকুম, আমার নাম তোফাজ্জল হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকায় কাজ করি। আপনার 3 জন বন্ধু এবং আপনার রাজনৈতিক সহকর্মী শোনা যায় না, আর খালি গলায় বলেন। বিপি বাদল, চন্দনশীল এবং অ্যাডভোকেট ফকুল সাহা, এই 3 জন মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই। তাদের তো দলের একটা মূল্যায়ন হওয়া দরকার, অনেকদিন রাজনীতি করলো, তাদের ব্যাপারে আপনি কিছু বললেন না। আপনার জন্য মাঠে রইলো, ময়দানে রইলো, তাদের জন্য কিছু বলেন। ভাই তো ফজল, তুই যে দলটা আগে করতি না, ওই দলের একটু কজ একটু মূল্যায়ন করে ছোট দাদা। থ্যাংক ইউ, আমার মনে হয় শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ রাগমতি ভাইরা। জয় বাংলা, জয় বাংলা। ছবি টবি বানিয়ে নেন।